প্রিয় শ্রোতা, গদ্যপাঠ চ্যানেলে আমাদের আজকের পাঠ উপন্যাস নীল ময়ূরের যৌবন এর ৭ম পর্ব। শুনতে থাকুন উপন্যাস নীল ময়ূরের যৌবন এর ৭ম পর্ব। শান্ত সন্ধ্যা। মন্দিরে আরতির ঘণ্টা বাজে। সুলেখা বারান্দায় বসে চুল আঁচড়ায়। ঘন চুলের রাশিতে চিরুনি ঢুকতে চায় না। গতকাল খড়িমাটি দিয়ে মাথা ধুয়েছিল, তাই চপচপে তেল দিয়ে চুল একদম ভিজিয়ে রাখে। আঁধার হয়ে গেছে সেদিকে খেয়াল নেই সুলেখার। যখন যে কাজে মন দেয় তখন অন্য সব কিছু ভুলে যেতে পারে ও। দেশাখ কুতলায় মনের আনন্দে গায়ে জল ঢালছে। একজোড়া ঘুঘু খাঁচায় পুরে রেখেছে ও। একটার চামড়া খুলে সুলেখাকে দিয়েছে রাতের রান্নার জন্য। রাতে রাঁধতে ইচ্ছে করে না ওর। কুপির আলোয় রান্নাঘরে কাজ করতে ভয় লাগে। সেজন্য ঝামেলা না থাকলে সব সময় বিকেলে রান্নাবান্না সেরে রাখে। যেহেতু দেশাখ বলেছে, সেজন্য ঘুঘুটা এখনই রাঁধতে হবে। কাপড়ের পাড় ছেঁড়া সুতো দিয়ে টান টান করে চুলগুলো বাঁধে এবং খোঁপায় একটা কাঁঠালি চাপা গুঁজে দেয়। ফুলের গন্ধ নাকে নিয়ে ও রান্নাঘরে আসে। দেশাখ কুয়োতলা থেকে চিৎকার করে, মুখ পোড়ানো ঝাল দিয়ে রেঁধো কিন্তু বৌদি, তোমার ওই সাদা তরকারি হলে কিন্তু খাবো না। সুলেখা রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে হাসতে হাসতে জবাব দেয়, শুধু মুখ পোড়াবে, বুক পোড়াবে না? পোড়ায়নি আবার, সে কম্ম কবে শেষ করেছি। তাই নাকি? খবরটা দিও ভাই। রান্নাঘরের পেছনের আম গাছে বসে ভীষণ কর্কশ শব্দে কাক ডাকে একটা। সে শব্দে গা ছমছম করে ওর। ও ভয় কাটানোর জন্য আগুনের উপর হাত রেখে গরম করে। দেশাখ ভিজে শরীরে ঘরে যায়। শোবার ঘর থেকে শ্বশুর সুলেখাকে ডাকে, ও বৌমা, কাকটা তাড়াও না। অলক্ষণে কাকটা এই ভর সাঁঝে কেন যে চেঁচায়। আমার ভয় করছে বাবা, আমি পারবো না। ভয় করছে? কিসের ভয়? কাকটা যেন কেমন করে তাকিয়ে আছে আমার দিকে। কি যে বলো! সত্যি বাবা, আমার ভীষণ ভয় করছে। বুড়ো আর কথা বলতে পারে না, প্রবল বেগে কাশে। দেশাখ বেরিয়ে আসে ঘর থেকে। মনে মনে বলে, বৌদির যত আদিক্ষেতা। ঘরে থাকলে ভয় করে, লোক দেখানো ভয়, কিন্তু বাইরে গেলে ভয় করে না। তখন অন্ধকারই বৌদির ভয়ের বর্ম হয়। তবু সুলেখাকে সামনাসামনি কিছু বলতে পারে না। জিজ্ঞেস করে, কিসে তোমার ভয় করছে বৌদি? ওই কাকটা কেমন বিশ্রী দেখো না দেশাখ, যেন হাঁ করে আমাকে দেখছে। দেশাখ হো হো করে হাসে। হুস হুস শব্দ করতেই কাকটা উড়ে চলে যায়। সুলেখা কথা না বলে রান্নাঘরে ঢোকে। ও কি বৌদি, চলে যাচ্ছ যে? দেখলে না তোমার কাকটা কত বীর। না, তোমার সঙ্গে কথা বলা যাবে না। মা কোথায় বৌদি? ছুটকিদের বাড়ি বেড়াতে গেছে। মা সারাদিন ঘুরতে পারে, কোথাও না গিয়ে দিন কাটে না তার। তা সারাদিন ঘরে বসে করবে কি? হ্যাঁ, তোমার মতো বৌজার তার ঘরে না থাকলেও চলে। বাবা বোধহয় ঘুমোলেন আবার। তার তো আর কোনো কাজ নেই, ঘুমোবে না? কাশির জ্বালায় এমনিতেই ঘুম আসে না। এখন তো বাসক পাতার রসেও কাজ হচ্ছে না। আর কত কাজ হবে? তুমি সবার পেছনে লেগেছ কেন বলো তো? মোটেই লাগিনি, খোঁজ খবর নিচ্ছি মাত্র। একদম উপযুক্ত ছেলে। শোনো, চাঙারিগুলো বানিয়ে রেখেছি, কালকে বিক্রি করতে নিয়ে যেও। আচ্ছা, এখন একটু ঘুরে আসি। কোথায় যাচ্ছ? ধনাদার দাবার আড্ডায়। কাল একবার ভানুমতিদের বাড়ি যাব। শুনেছ তো, নাপিত ভানুমতির নখ কাটতে পারছে না। হ্যাঁ, শুনেছি। কি যে সব কাণ্ড! দেশাখ বেরিয়ে যাবার সঙ্গে সঙ্গে সুলেখার কেমন নিঃসঙ্গ লাগে। সারা বাড়িতে কেউ নেই,
কেবল ঘরে রুগ্ন শ্বশুর, বাইরে সন্ধ্যা, মনের মধ্যে যন্ত্রণা। শুধু সুদাম একগুচ্ছ কার্পাস ওর সঙ্গে থাকলে আনন্দের মুহূর্ত অন্ধকারে আকাশকুসুম হয়ে যায়। আজ রাতে ওর সঙ্গে মিলন হবে। অভিসারে বেরুতে একটুও ভয় করে না, শুধু কাক দেখে ভয়। মনের মধ্যে যাবতীয় সংস্কার আনাগোনা করে। তাই সুদাম কেবল ক্ষণিকের আনন্দ, স্বস্তি নয়। যদি সুদাম ওর জীবনে চিরকালের হতো, কাছে থাকতো, পিঁড়ি পেতে খেতে বসত, আঁচল দিয়ে মুখ মুছত, যখন তখন আদর করত, কানে কানে কথা হতো, কুয়োতলায় একসঙ্গে যেত। এখন কিছুই ভালো লাগে না সুলেখার। ভুসুকু ক্রমাগত নিঃশেষ হয়ে যাচ্ছে। স্মৃতি আর কতকাল থাকে? যাবার পর পর যেমন একটা তীব্র ব্যাকুলতা ছিল, এখন আর সেটা নেই। এখন অবসরে মনে পড়ে, বুক ভার হয়, আবার তা কেটে যায়। সুলেখা এক চক্কর উঠোনে হাঁটে, অবশেষে দেশাখের ঘুঘু নিয়ে রাঁধতে বসে। লকি আর গুনি এসে ঢুকে। ওরা দুজনে শামুক কুড়াতে গিয়েছিল দেবল ভদ্রের ধানি জমিতে। ওই জমি পাহারা দেয় নিখিল, জোয়ান ছেলে, কালো কুচকুচে গায়ের রং। যখন তখন ঝকঝকে দাঁত বের করে হাসে। ধানক্ষেতের আশেপাশে ছেলে মেয়েদের দেখলে লাঠি উঁচিয়ে তেড়ে আসে। ওরা দূরে দাঁড়িয়ে ভেংচি কাটলে ও রেগে যায়। লকি আর গুনি দুজনে আজ ভারী খুশি। মনের সুখে শামুক কুড়িয়েছে। নিখিল ওদের তো কিছু বলেইনি, উপরন্তু নিজেও ওদের আঁচল ভরে দিয়েছে। দুজনেই শামুকগুলো ঢেলে দেয় রান্নাঘরের মেঝেতে। ইস, অনেক পেয়েছিস তো? সুলেখার চোখ চকচক করে ওঠে। ভালো খাবার দেখলে দারুণ লোভ হয়। বহুদিন ওরা একসঙ্গে এত শামুক আনেনি। আজ ভীষণ মজা হয়েছে বৌদি। ওরা দুজন হেসে গড়িয়ে পড়ে। হাসি আর থামতে চায় না। ওদের সর্ব অঙ্গে খুশির ঝিলিক। সুলেখা ওদের ধমকে ওঠে, ও মা, কি হলো? ভূতে পেল নাকি? হাসি থামা বলছি। জানো বৌদি, নিখিল আজ আমাদের তাড়া করেনি। যা ভালো ভালো কথা বলছিল। নিখিল যে এত ভালো বুঝতেই পারিনি। সুলেখা ভ্রু কুঁচকে তাকায়। কি কথা বলছিল রে? নিখিলের তো ভালো কথা বলার কথা নয়। কি জানি, কেমন কেমন যেন কথা। আর কেউ কোনোদিন এমন কথা বলেনি বৌদি। শুনতে ভীষণ মজা লাগছিল। তাই নাকি? বড় ডেপো হয়েছিস তো তোরা। আমরা কিছু বলিনি, সব নিখিল বলছিল। দাঁড়া, দেশাক এলে বলবো। কি বলবে? দোহাই বৌদি, দাদাকে কিছু বলো না। আমরা নিখিলের সঙ্গে মোটেই কথা বলতে চাইনি। ও নিজেই যেচে কথা বলেছে। আমাদের কোনো দোষ নেই বৌদি। লকি গুনির মুখ ভয়ে পাংশু হয়ে যায়। ঠিক তো? সুলেখা গম্ভীর হবার চেষ্টা করে। এই তোমাকে ছুঁয়ে বলছি। দুজনে একসঙ্গে সুলেখার গায়ে হাত দেয়। ঠিক আছে, যা, হাত মুখ ধো গিয়ে। দুজনে পালিয়ে বাঁচে। সুলেখা হেসে ফেলে। যত গম্ভীর হয়ে কথা বলুক, আসলে ওর হাসি পাচ্ছিল। গিয়েছে সেই ভর দুপুরে, ফিরল সাঁঝে। নিশ্চয়ই কোথাও কিছু একটা করছিল। ও ওদের বয়স হিসেব করল মনে মনে। একজনের 14, আরেকজনের 13। দেখায় আরো কম। রোগা শরীরে বারবারন্ত তেজ নেই। তবে চেহারা ফুলের মতো, তাকিয়ে থাকতে ইচ্ছা করে। কে জানে কার ভাগ্যে ওরা গিয়ে জুটবে। তবে ওর মতো ভাগ্য যেন ওদের না হয়। ও এসব চিন্তা ঝেড়ে ফেলে শামুক গোছাতে ব্যস্ত হয়ে যায়। কদিন ভালোই চলবে। কাল সকালে নদীর ধারে গিয়ে একটা মাছ বা কাঁকড়া পেলে মন্দ হবে না। কাগনি ধানের ভাতের সঙ্গে দারুণ লাগে। এদিকে কুয়োতলায় বোনে ফিস করে। নিখিল খুব মজার লোক না রে? খুব। গুনি চটপট জবাব দেয়। যা হাসাচ্ছিল আমাদের, হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে। মা গো,
ভাবলে কেমন জানি লাগে। এই গুণী, নিখিল কিন্তু তোকে বেশি কাতুকুতু দিচ্ছিল। গুণী সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে, যা, আমাকে না, তোকে, তুই যে বড়। মোটেই না, ঠিক আছে, সমান সমান। নিখিল আজ আমাদের সঙ্গে অমন ব্যবহার করলো কেন রে? কি জানি, আমাদেরকে বোধহয় ভালো লেগেছে। হবে হয়তো। লোকি, আমরা আবার নিখিলের কাছে যাব। হ্যাঁ, যাব, শামুক না দিলেও যাব। শোন গুনি, এরপর গেলে বৌদির কাছে বলবো না কিন্তু। বৌদি আবার দাদাকে বলে দেবে। ঠিক, এবার থেকে আমরা লুকিয়ে যাব। তুই কিন্তু বড্ড হাসিস গুনি, এত হাসি ভালো না। আমি তোর মতো গম্ভীর হয়ে থাকতে পারি না। কখনো থাকতে হয়, নইলে লোক পেয়ে বসে। নিখিল তোকে বেশি আদর করছিল লোকি। যা, কি যে বলিস। দুজনে কুয়োর ঠান্ডা পানিতে ঝপঝপ হাত মুখ ধোয়। দুজনের মধ্যে একটা নতুন বোধ, সুখ সুখ ইচ্ছে। এর আগে কেউ কোনো দিন কাউকে ছেড়ে কোথাও যায়নি, সব সময় একসঙ্গে ঘোরে। আজ লোকি ভাবল গুনি ফাঁকি দিয়ে একদিন একলা একলা নিখিলের কাছে যাবে। গুনি ভাবল লোকিটার একদিন খুব অসুখ করুক, একা একা নিখিলের কাছে যাব। ভানুমতির বাড়িতে পাড়ার লোক জড়ো হয়ে গেছে। ভিনগাঁ থেকে এসেছে অন্যান্য আত্মীয় স্বজন। একদিকে মেয়েকে নিয়ে এই যন্ত্রণা, অন্যদিকে এত অতিথিদের খাওয়াবে কি? মনে মনে ভগবানের কাছে মরণ চায় ভানুমতির মা হরিদাসী। গত দুদিন ধরে ভানুমতি অসুস্থ। যতবারই নাপিত ওর হাত এবং পায়ের নখ কাটতে যায়, ততবারই ও প্রচণ্ড যন্ত্রণায় চিৎকার করে মাটিতে গড়াগড়ি খায়। জন্মের পর থেকে কেউ ওর হাত পায়ের নখ কাটতে পারেনি। যখন ওর বয়স 8, নখ বেড়ে এত বড় হয়েছে যে চলাফেরা করাই মুশকিল হয়ে গেছে। শরীরেও ব্যথা বেদনা লেগে থাকে। ভানুমতির জন্মের আগে ওর মার 3টি সন্তান জন্মের পরপরই মারা যায়। চতুর্থবার হরিদাসীর প্রসব বেদনা ওঠার আগেই ওর শাশুড়ি অনেক কষ্টে কুকুরের দুধ জোগাড় করে রাখে। একজন কবরেজ তাকে বলেছিল নবজাতকের মুখে 1 ফোঁটা কুকুরের দুধ দিলে শিশু মরবে না। ঠাকুমার দেয়া কুকুরের দুধ খাবার পর থেকেই ভানুমতির নখগুলো কালো হয়ে যায় এবং অস্বাভাবিকভাবে বাড়তে থাকে। ওঝা বদ্যি কম দেখানো হয়নি, কিন্তু কিছুই হচ্ছে না। শেষে হরিদাসী ঠিক করে যে যত কষ্টই হোক মেয়ের, নাপিত দিয়ে নখগুলো কেটে ফেলা হবে। কিন্তু ওর চিৎকারে সবার চোখ ভিজে ওঠে। নাপিত হাত পা গুটিয়ে বসে থাকে। কি করবে কেউ কিছু বুঝতে পারে না। মাধব বলে, ওর হাতটা একটা কাঠের উপর রেখে কুড়ুল দিয়ে এক কোপে নখগুলো কেটে ফেলা হোক। সুরেশ মাথা নাড়ে, না, এটা ঠিক হবে না। তার চেয়ে ও ঘুমিয়ে থাকলে। সে চেষ্টাও হয়েছে, কিন্তু ধরলেই ও চিৎকার করে জেগে যায়। ঠিক সে সময় ভানুমতি উঠে দাঁড়ায় এবং হিংস্র চোখে সবার দিকে তাকিয়ে থাকে। সে দৃষ্টি দেখে উপস্থিত লোকেরা ভয় পায়। হরিদাসী এসে মায়ের সামনে দাঁড়ায়। চল, ঘরে যাবি। খিদে পেয়েছে? মায়ের কথা শুনে ওর চোখ থেকে টপটপিয়ে জল পড়ে। তা দেখে কুসুম চেঁচিয়ে বলে, দরকার নেই নখ কাটার, ও যেমন আছে তেমনই থাকুক। উপস্থিত সবাই সে কথা মানতে পারে না। তাদের ধারণা এমন অশুভ নখ নিয়ে ওকে আর থাকতে দেওয়া উচিত নয়। গায়ের অমঙ্গল হতে পারে। আশঙ্কায় বুক কাঁপে হরিদাসীর। মেয়ের বাবা সেই যে রোজগারের আশায় বেরিয়ে গেল, আর ফিরল না। তাও তো বছর 3 হয়েছে। সামনের বৈশাখে 4 বছর হবে। হরিদাসীর দিন আর কাটতে চায় না। ভানুমতি পা ঝুলিয়ে বারান্দায় বসে থাকে। নাপিত বলে, আমি আজ চলে যাই। তাই যাও বাবা, কাল আবার এসো, দেখি যদি কিছু করা যায়। একে একে চলে যায় অন্যরাও। হরিদাসী অতিথিদের রান্নার জন্য চাল চাইতে যায় পাশের ঘরে। ওর বড় বোন
এক কাঁদি কাঁচা কলা এনেছিল, তার কিছু আছে। কাঁচা কলার ভর্তা আর নোটে শাক ভেজে ভাত দেবে অতিথিদের। মাথায় হাত দিয়ে বসে পড়েছে ভৈরবী। ঘরে এক মুঠো চাল নেই। বিকেলে দুধ বেচতে গেছে ধনশ্রী, এখনো ফেরেনি। এদিকে বাড়িতে অতিথি এসেছে, কি যে করবে কিছুই বুঝতে পারছে না ভৈরবী। নিজের শরীরটা ভালো নেই, পেটের ভেতর বাচ্চাটা অনবরত নড়ে। বেশি নড়লে ভৈরবী কেমন অসুস্থ বোধ করে, তখন কেবল শুয়ে থাকতে ইচ্ছে হয়। বড় ছেলে পলাকে পাঠিয়েছে ধনশ্রীর খোঁজে, ও এখনো ফেরেনি। ঘরে সজারুর মাংস আছে, ধনশ্রী খুব শখ করে ভৈরবীর জন্য এনেছে। ও খায়নি। পেটে বাচ্চা নিয়ে সজারুর মাংস খেলে বাচ্চা সজারুর মতো ভীতু হয়। বড় হলে সাহসী হয় না, শিকার করতে পারে না, যুদ্ধে যেতে চায় না। ভৈরবী মনে মনে ভাবল, এমন ছেলে জন্ম দেওয়ার চাইতে না দেওয়াই ভালো। ছোট ছেলে লালা ঘরের মেঝেয় শুয়ে ঘুমোচ্ছে। বুকের হাড় কখানা স্পষ্ট দেখা যায় শুধু, নিঃশ্বাসে তা উঠছে আর নামছে। ভৈরবীর ইচ্ছা করে ছেলেটাকে বুকে জড়িয়ে শুয়ে থাকতে। তখনই পলা আসে। মা, বাবা না দাবার আসরে বসেছে। দাবার আসর? দুধ কি হলো? দুধ অমনি পড়ে আছে। বাবাকে কত ডাকলাম, উল্টো আমাকে বকা দিল। বললি না তোর সনকা কাকু এসেছে? বললাম তো, বাবা কিছু বলল না, কেবলই দাবার চাল গুনছে। যা তুই খেলগে। এই এক অভ্যেস ধনশ্রীর। দাবার আসরে বসলে বিশ্ব সংসার ভুলে যায়। বিভূতির বাড়ির সামনে বিরাট আম গাছের নিচে মাচার উপর রোজ দাবা খেলা বসে। বুড়োরাই বেশি খেলে। কারো কোনো কাজ নেই, কেউ কিছু করতে পারে না, শুধু দাবার চাল গুনে গুনে কটা দিন পার করতে চায়। অথচ ওরা যখন খেলে বিশ্ব সংসার ভুলে যায়। তখন মনে হয় না কেবলমাত্র কটা দিন পার করে দেওয়ার জন্যই ওরা একটা অবলম্বন খুঁজে নিয়েছে। একবার চক্রধী আর সাধন পাক্কা 6 দিন এক জায়গায় বসেছিল। কেউ কাউকে মাত করতে পারে না, ফলে উঠেও না। শেষে পাড়ার লোক এসে খেলা ভেঙে দিয়ে দুজনকে উঠিয়ে দেয়। ধনশ্রী অবশ্য বেশিক্ষণ খেলে না, কিন্তু বসলে আর কোনো দিকে ফিরে তাকায় না। ভৈরবী প্রথম প্রথম রাগ করত, এখন আর রাগে না। রেগে কোনো লাভ হয় না। ধনশ্রী প্রতিদিন যেমন তেমনই। সংসারে খুব আসক্তি নেই, আবার অনাসক্তিও নেই। যেন তেন চললেই ধনশ্রী খুশি। পলা, যা দুধের ভাঁড়টা নিয়ে আয়। এনে কি হবে? দেখি আমি কি করতে পারি। পলা কথা না বলে আবার বেরিয়ে যায়। ভীষণ চঞ্চল ছেলে, কখনো হাঁটে না, দৌড়তে থাকে। ভৈরবী জানালার কাছে এসে বসে। পলা লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে। ওর ছোট শরীর আরেকটা টিলার আড়ালে চলে যায়। দূরের বাড়িগুলো ছবির মতো। বিকেল প্রায় শেষ, একটু পর সন্ধ্যা হবে। মাত করতে না পারলে কিংবা না হারলে মিটমিটে আলোয় খেলেই যাবে ধনশ্রী। বউ ছেলে অতিথি কারো কথা মনে করেই উঠবে না। কেউ হাত ধরে টেনে উঠিয়ে দিলে উঠবে, দেখবে তখন মধ্যরাত, সব পাখির ডাক থেমে গেছে। ভৈরবীর বুক কেমন করে, কোথাও যেতে ইচ্ছা করে, কোথায় নিজেও জানে না। কখনো মনে হয় ওই দূরের বনে, কখনো ডম্বির নৌকায় চড়ে নতুন কোনো জায়গায়। পেটের ভেতরে আবার নড়াচড়া। ভৈরবী চমকে ওঠে, যেন ছিঁড়ে খুঁড়ে বেরিয়ে আসতে চায়। বেরিয়ে আসার জন্যে ছটফট করছে। নিজেকে সামলে নেয়। মুখে একদলা থুথু উঠে আসে। এবার যেন একটু বেশি খারাপ লাগছে। আগে এমন হয়নি। ভৈরবী জোরে জোরে শ্বাস নেয়। বাতাসে মহুয়ার গন্ধ টের পায়। মনে হয় এখন ধনশ্রী পাশে থাকলে সময় এমন বিষণ্ণ থাকতো না, হয়তো অন্যরকম হতো। ও গালে হাত দিয়ে তাকিয়ে থাকে। মা, নাও,
বাবা টেরই পায়নি যে আমি এটা নিয়ে এলাম। খেলতে বসলে কি তোর বাবার হুঁশ থাকে? আচ্ছা মা, বাবা কেমন করে সব কথা ভুলে যায়? তুমি তো কিছু ভুলো না। ভৈরবী কিছু না বলে হাসে। বড় হলে আমিও বাবার মতো হব। ভুলে যাওয়া বড্ড মজা। কে বলেছে? কেউ বলেনি, আমি জানি। পাগল। ভৈরবী ছেলের মাথায় হাত বুলোয়। তুই ঘরে যা পলা। লালাকে দেখবি। আমি এখনই আসব। আমার ভয় করে মা। কিছু ভয় নেই সোনা। আমি যাব আর আসব। ভৈরবী দুধের ভাঁড় নিয়ে বেরিয়ে যায়। প্রসবের সময় বেশি নেই। ভার শরীর নিয়ে তাড়াতাড়ি হাঁটতে পারে না। পা শিথিল হয়ে যায়। চলতে চায় না। কোনো মতে কোমোদের দোকানে আসে। দোকানে ক্রেতা নেই। কোমোদ নিজের মনে হিসেব কষে। কোমোদদা, বুঝেছি, অতিথি এসেছে তো। না বললেই সব বোঝো। এমন বোঝো বলেই তো বেঁচে আছি। কোমোদ চোখ বড় করে বলে, সত্যি কি আমি তোমাকে বাঁচিয়ে রেখেছি ভৈরবী? ভৈরবী অন্য প্রসঙ্গে গিয়ে বলে, এই দুধটা রেখে কিছু চাল দাও। দুধ কে খাবে? তুমি। আমি কেন দুধ খাবো? আমার কি অসুখ করেছে? এত কথা ভালো লাগে না কোমোদদা। ঘরে ছেলেরা একলা। তাড়াতাড়ি দাও। যদি না দেই? ইস, কি শুরু করলে? আমি জানি তুমি রোজ দুধ খাও। ঘরে দুধ না থাকলে তুমি বৌদির সঙ্গে রাগারাগি করো। আজ থেকে আর খাবো না। তোমার পায়ে পড়ি কোমোদদা। একটু পরে অতিথিরা ঘরে ফিরবে। রান্না না হলে কি লজ্জা পাবো। এমন করে সংসার করতে তোমার রাগ হয় না ভৈরবী? কমোদের গম্ভীর কণ্ঠ ভৈরবীর কানে খট করে বাজে। কথা না বলে চুপ করে থাকে। কামোদও আর কথা বাড়ায় না। ছোট একটা হাঁড়ি এগিয়ে দেয়। এর মধ্যে ঢেলে দাও। ভৈরবী দুধ ঢেলে দেয়। হাত কাঁপে। ছিটকে পড়ে দুধ। তোমার শরীর দুর্বল হয়ে গেছে। কি করব বলো? ভৈরবী মাথা নিচু করে রাখে। কক কক শব্দে একটা পাখি উড়ে যায় মাথার উপর দিয়ে। কামোদ চাল মেপে দিলে ও আরেকটি কথাও বলে না। পোটলাটা বুকের কাছে ধরে ফিরে যায়। দিনের বেলা হলে নদীর ধার থেকে হেলেঞ্চা নিয়ে আসতো। এখন সে উপায় নেই। সজারুর মাংসের সঙ্গে অনেক কাঁচামরিচ দিয়ে শাক ভেজে দিতে পারত অতিথিকে। এই দিতে না পারার জন্য ওর মন খারাপ হয়ে যায়। ধনশ্রী শাকপাতাই বেশি পছন্দ করে। মাংস খুব একটা খেতে চায় না। আয়োজনের সামর্থ্য নেই। তবু ভৈরবীর কত কি রাঁধতে স্বাদ হয়। রান্নার মতো সুখ আর কিছুতে নেই। ভাবতে ভাবতে ঘরে এসে পৌঁছায় ও। ভৈরবী চলে যাবার পর কোমোদের হিসেবে ভুল হয়। কিছুতেই আর মন বসে না। ছোটবেলায় ভৈরবীর সঙ্গে খুব ভাব ছিল। ওরা দুজনে অনেক ঘুরেছে টিলা থেকে টিলায়। বনে জঙ্গলে রান্নাবাড়ি খেলেছে, ফুল কুড়িয়েছে। সেসব কথা এখন মনে রাখেনি ভৈরবী। 9 বছর বয়সে ওর বিয়ে হয়ে যায়। ভৈরবীর বিয়ের দিন লুকিয়ে লুকিয়ে কেঁদেছিল ও। খুব কষ্ট হচ্ছিল। কাউকে কিছু বলতে পারেনি। ভৈরবী বড় ভালো। ওর বউ হলে বেশ হতো। দুজনে হাসি খুশিতে সংসার করত। তপতী ওকে বড্ড জ্বালাতন করে। সংসারে অভাব তপতির সহ্য হয় না। অকারণে কামোদের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। যা তা বলে চিৎকার করে গালাগালি করে। মুখে কখনো কথা আটকায় না। তপতী কেন ভৈরবী হয় না? ভৈরবীর মতো শান্ত সুবোধ ধৈর্যশীলা। স্বামীর ভালোবাসায় যার অগাধ বিশ্বাস, সব আচরণে অকুণ্ঠ সমর্থন। কামোদের মাথা ঝিমঝিম করে। দোকানের কেনাবেচা ভালো লাগে না। ও ঝাঁপ আটকিয়ে ভেতরে চলে যায়। অতিথি খাইয়ে ছেলেদের ঘুম পাড়িয়ে রাত জেগে বসে থাকে ভৈরবী। ধনশ্রীর ফেরার নাম নেই। রাত কত হলো কে জানে। চারিদিকে সাড়া নেই। কিছুক্ষণ আগেও হঠাৎ হঠাৎ মানুষের গলা পাওয়া গেছে। এখন সেটাও বন্ধ। চাঁচর বেড়ার গায়ের উপর
চাঁদের আলোর লুটোপুটি, আকাশে মেঘ নেই একটুও। দোরগোড়ায় বসে থাকে ও, ঘুম আসে না। শরীর যতই খারাপ লাগুক, ধনশ্রী না এলে কিছুতেই ঘুম আসবে না। এটা একটা অভ্যেস হয়ে গেছে। ধনশ্রীর সঙ্গে ওর বয়সের ব্যবধান ১৬ বছরের মতো, কিন্তু কোনো বিরোধ নেই। ধনশ্রী অসম্ভব ভালো। ভৈরবীও নিজে থেকেই সুখ সৃষ্টি করে নিয়েছে। তবু মাঝে মাঝে কেমন নিঃসঙ্গ লাগে। কামদের কথা মনে হয়। ছোটবেলায় ওকে ছাড়া কামদের চলতো না। সব খেলার সাথীদের বাদ দিয়ে ওর সঙ্গে খেলতে চাইতো সারাক্ষণ। ওর সঙ্গে কত উজ্জ্বল মুহূর্ত কাটিয়েছে। সেই সব স্মৃতিকে ভৈরবী এখন ভয় পায়। কখনোই ট্রাঙ্কে গাদানো কাপড়ের মতো ভাদ্রের রোদে মেলে ধরে না। সঙ্গোপনে জমিয়ে রেখেছে। ধনশ্রী ওকে ভীষণ ভালোবাসে, বিশ্বাস করে। ওকে ছাড়া চলতে পারে না এক মুহূর্তও। কোনোদিন অবহেলা করেনি, অকারণে রাগারাগি করেনি। সেই জন্যে ধনশ্রীর গণ্ডির বাইরে যেতে পারে না ভৈরবী। মনটা এদিক ওদিক করলেও আবার লক্ষ্মী ছেলের মতো ফিরে আসে আপন জায়গায়। ধনশ্রীর যা একটাই দোষ, দাবা খেলতে বসলে সব কথা ভুলে যায়। তার জন্যে রাগ নেই ভৈরবীর। যা কিছু প্রতিকূল তাকে মেনে নেওয়াই ওর স্বভাব। বিরোধ এড়ানোই ওর কাম্য। শ্মশান থেকে শেয়ালের ডাক আসছে, কোনো করুণ কান্নার বিলাপ ধ্বনি একটানা আসতেই থাকে। বুকটা কেমন করে ভৈরবীর। কামদের কথা মনে হয়। সংসারে কামদের কোনো সুখ নেই। তপতি যন্ত্রণা দেয়। দূর ছাই, কামদের জন্য কি দায় পড়েছে। যত সব বাজে ভাবনা। ওর ছেলে আছে, স্বামী আছে, সংসার আছে। চাঁচর বেড়ার বাড়ি আছে। বাড়ির সামনে লাউয়ের ঝাপ আছে। কচি লাউয়ের ডগায় সাদা ফুল, বিশাল প্রশান্তি। আর কিছু চায় না ভৈরবী। আর তখনই ধনশ্রীর উচ্চ কণ্ঠের গান শুনতে পায় ও। রাতে একলা পথ চলতে হলে এমনি করে গান গাইতে গাইতে আসে ধনশ্রী। নইলে নাকি গা ছমছম করে। গান ওকে সঙ্গ দেয়। নিজেকে একলা মনে হয় না। দোরগোড়ায় ভৈরবীকে দেখে অপ্রস্তুত হয়ে যায় ধনশ্রী। ধপ করে ওর পাশে বসে পড়ে। এখনো জেগে আছো বউ? খাওনি তো? ভৈরবী মাথা নাড়ে। ধনশ্রী মাথাটা ওর ঘাড়ে ঘষে নেয়। খেলতে বসলে সব ভুলে যাই বউ। রাগ করেছ? না। সত্যি? ধনশ্রী ভৈরবীকে বুকে জড়িয়ে চুমু খায়। লক্ষ্মী বউ, সোনা বউ, আজ শরীরটা কেমন? ভালো। জানো, মনে হয় সময় আর বেশি নেই। এবার একটা মেয়ে হলে ভালোই হয়। ধনশ্রী গদগদ স্বরে কথা বলে। আবেগে গলা জড়িয়ে আসে। খাবে না? চলো, ঘুম পেয়েছে। দুজনে উঠে ঘরে আসে। হরিণের চামড়ার আসনটা ধনশ্রী বিছিয়ে নেয়। কলসি থেকে জল ঢালে। ভৈরবী ঠান্ডা ভাত বাড়ে মাটির বাসনে। সজারুর মাংস তুলে দেয় ধনশ্রীর পাতে। হাঁড়িয়া এনে সামনে রাখে। ধনশ্রীর খাওয়া হলে সেই বাসনে নিজের ভাত মাখিয়ে নেয়। ঢক ঢক করে হাড়িয়া খেয়ে ভৈরবীকে বুকে জড়িয়ে ঘুমোয় ধনশ্রী। কিন্তু ঘুম আসে না ভৈরবীর। ধনশ্রীর বুকের উত্তাপও ঠান্ডা হয়ে যায়। অন্ধকারে চোখ মেলে কান পেতে থাকে। যদি কোনো সুকণ্ঠী পাখির ডাক শোনা যায়, সেই শৈশবের স্মৃতির মতো, হঠাৎ মনে হয় তপতি কেন ভালো মেয়ে হয় না। না, জীবনকে জটিল করে তোলার কোনো ইচ্ছে নেই ওর। বিশেষ করে ধনশ্রীর মতো সহজ সরল লোকের সঙ্গে যার বিয়ে হয়েছে। ভৈরবী ঘুমিয়ে পড়ার চেষ্টা করে। না, ওর কোনো দ্বিতীয় ভুবন নেই। ভৈরবী এক এবং অভিন্ন থাকতে চায়। শিল্পিত প্রসাধন নিয়ে রাতের এক প্রহর পার করে দেয় সবরই। কানহুপাদ আসে না। অপেক্ষায় অপেক্ষায় শিথিল গুঞ্জার মালা, ময়ূর পালক। এক সময় সবকিছু টান দিয়ে কুটি কুটি করে ফেলে ও।
লক্ষ্মীবিলাস শাড়ি মেঝেতে গড়ায়। কত যত্ন করে পরেছিল। অনেকক্ষণ সময় নিয়ে চন্দনের ফোঁটায় নিজেকে সাজিয়েছিল। পায়ের পাতা থেকে শুরু করে মেজাজটা রাখতে রাখতে ক্রমাগত উপরের দিকে ওঠে। ইচ্ছে করেই পায়ে আজ নূপুর পরেনি সবরই। মনে হয়েছিল কানহুপাদের কাছে আজকের অভিসার হবে শব্দহীন। শব্দের একটা চমক আছে, মনের মধ্যে ময়ূর নৃত্যের আমেজ আনে। শব্দহীন হলে কেমন লাগে সেটাই আজ অনুভব করতে চেয়েছিল ও। সারাদিনের আয়োজন যেন ব্যঙ্গ করছে সবরীকে। রাত্রি দুপ্রহরও শেষ হয়, তবু আসে না কানহুপাদ। সবরীর বিবাহিত জীবনে এমন আর কোনো দিন হয়নি। সারাদিন যেখানেই থাকুক না কেন, সন্ধ্যার সময় ঠিক ঠিক ঘরে ফেরে। কেবল রাজসভায় গীত পড়ার দিন ফেরেনি। বলেছিল সারা রাত মাঠে শুয়েছিল, মরে যেতে ইচ্ছে করছিল দেখে ঘরে ফেরেনি। সেটাই বিশ্বাস করেছিল সবরই। কিন্তু আজ কি হলো? আজ কেন ঘরে ফিরল না কানু? চাঁচর বেড়ার আগল বন্ধ করে শুয়ে পড়ল ধাতুর খাটে একা। লক্ষ্মীবিলাস শাড়ি সবরীর যত্ন থেকে বঞ্চিত হয়। বাইরে প্রবল হাওয়া এদিক ওদিক ছোটে। চাঁচর বেড়ার সঙ্গে তার শর্তহীন ইয়ার্কি। শেষ রাতের কিছু আগে ঘরে ফিরে আসে কানহুপাদ। সবরই আজ প্রতীক্ষায় উন্মুখ হয়ে নেই। টিলার গায়ে হাঁড়িয়ার গন্ধ নেই। কিছুতেই আগল খোলে না সবরই। এমনটি হবে জানা ছিল কানহুপাদের। এখন সাধ্য সাধনা করে সবরীর মান ভাঙাতে হবে। দেবকীর ঘরে আজ অনেক মদ খেয়েছে কানহুপাদ। নেশায় বুঁদ হয়েছিল। ভাগ্য আজ ওর অনুকূলে কাজ করেছে। রামক্রি ছিল না বলে দেবকী যত্ন করেছে অনেক। রামক্রি 5 ক্রোশ দূরে মামার বাড়িতে গিয়েছে। দরজার ওপর সাংকেতিক চিহ্ন এঁকে দিয়েছিল দেবকী। ঘরে কানহুপাদ একা খদ্দের। ওর আকাঙ্ক্ষাকে আজ ও বাধা দেয়নি। কিন্তু সীমা টানা আছে দেবকীর। সে দাগের এক পা এপাশে আসতে দেয় না কাউকে। দোকানের সামনে দিয়ে ঘরে ফেরার সময় নিজেই ডেকেছিল কানহুপাদকে। হেসেছিল অকারণ উচ্ছ্বাসে। ইঙ্গিতও ছিল সে হাসিতে। যাচ্ছ কোথায়? যাব আর কুঞ্চুলয়ে, ঘরে যাচ্ছি। তা ভর সন্ধ্যায় ডাকছ কেন? বসবে নাকি? অনুমতি দিলে ঘরে ফিরবে কোন শালা? এসো। দেবকীর হাসিতে বুকটা তোলপাড় করে উঠেছিল। সবরীর কথা মনে ছিল না ঠিক সেই মুহূর্তে। তারপর দেবকী সাংকেতিক চিহ্নটা খুলে নিয়েছিল দরজা থেকে। ও কি, সন্ধ্যাতেই দোকান বন্ধ করে দিলে? দেই, যাতে কেউ বিরক্ত না করে। তার মানে আজ আমি একলা? কোনোদিন নাকি তোমার নেশা জমাতে পারি না, আজ নেশা জমিয়ে দেব। ভীষণ নেশা জমিয়ে দিয়েছিল দেবকী। সব ভুলিয়ে দিয়েছিল। আধো অন্ধকার ঘর, মিটমিটে আলোতে দীর্ঘ ছায়া কাঁপে। দেবকী রহস্যময়ী নারী, মোমের মতো নরম শরীর, হাতে বেলের খোলে পানীয়। সে মুহূর্তে কানহুপাদ একজন চিত্রশিল্পী হয়ে উঠেছিল। ও যেন এক মনে এঁকে যাচ্ছে জীবনের শ্রেষ্ঠ ছবি। দ্রুত ওর মগজে স্পষ্ট হয়ে ওঠে নীলাভ দেবকী, পরনে সাদা শাড়ি, খোঁপায় জুঁই ফুলের মালা। পটভূমিতে আলো, আঁধারি রাত্রি। ওর মনে হয়েছিল ওর 14 পুরুষের জনম সার্থক হয়ে গেল। এখন ওর সামনে সৃষ্টির দুয়ারই খোলা। এজন্যই সবরীর কথা ভুলে গিয়েছিল ও। হয়তো এমনটি হওয়া উচিত হয়নি। ও ভাবল এবং নিজেকে শাসনে রাখে এই বলে যে এক জীবনে সব উচিত না, বলে অনেক কিছু থেকে বঞ্চিত হতে হয়। গুঞ্জার মালা, ময়ূর পালক তো উপলক্ষ মাত্র। ভালোবাসাই সব। ভালোবাসাই তো সব সৌন্দর্যের দরজা খুলে দেয়। এ সত্য কানহুপাদের চাইতে কে আর বেশি জানে? তবু এমনটি হয়েছে। ও
উপেক্ষা করতে পারেনি। তার জন্য ওর কোনো গ্লানি নেই। সবরই বিমুখ হয়েছে, দরজা বন্ধ, হাজার ডাকলেও খুলবে না। ও পেছন ফিরে দাঁড়ায়। এখন আর কোনো আশা নেই কানহুপাদের। শুধু দেবকীর সঙ্গ উপলব্ধি করে কানহুপাদের শরীর ঝাঁকিয়ে ওঠে। ও টিলা বেয়ে নামতে থাকে। সবরীর দরজা আজ বন্ধই থাক। চারপাশে তাকায় ও। রাত বেশি নেই। কানহুপাদ মাথাটা ঝাঁকিয়ে নেয়। আর কোনো স্নায়ুর চাপ নেই। বেশ ঝরঝরে লাগছে। গান গাইতে ইচ্ছে করে কানহুপাদের, কিন্তু কিছু মনে আসে না। কোথায় যাবে ও? একটাই জায়গা আছে, তা হলো মল্লারির ঘর। গোটা পল্লী একটা সমুদ্র, তার মধ্যে মল্লারির ঘর সবুজ দ্বীপ। অনবরত হাতছানি দেয়। মল্লারির সামনে দাঁড়ালে কোনো গ্লানি হয় না, কোনো অপরাধ বোধও কাজ করে না। চাঁদের আলোয় পিপুল গাছের দীর্ঘ ছায়া মাটির বুকে চমৎকার আলপনা। কানহুপাদ দাঁড়িয়ে দেখতে থাকে। তখনই ডম্বির ঘর থেকে একজন লোক বেরিয়ে অন্ধকারে মিলিয়ে যায়। রাত আর বেশি বাকি নেই। দাঁড়াবে না ফিরে যাবে ভাবার ফাঁকে ডম্বি বের হয় ঘর থেকে। ঘাড়ে গামছা, হাতে ঘোড়া। কানহুপাদ এগিয়ে গিয়ে সামনে দাঁড়ায়। চমকে উঠে ডম্বি। অপ্রস্তুত হাসি হাসে। চট করে নিজেকে সামলে নেয়। তুমি? কি যে ভাগ্য আমার! কোথায় যাচ্ছ? একটা ডুব দিয়ে আসি। সারা রাত যা গরম গেল, একটুও ঘুমোতে পারিনি। মিথ্যে বলতে গিয়ে বুক কেঁপে ওঠে। কানহুপাদের সামনে সত্যি কথা বলার সাহস নেই ডম্বির। সঙ্গে সঙ্গে ও কানহুপাদের পায়ের কাছে বসে পড়ে, পায়ের উপর হাত রাখে। তুমি রাগ করো না কানু। বামুনগুলোকে সব দিন ঢুকতে দেই না। যেদিন কড়ি থাকে না, উপোস করতে হয়, সেদিন কেবল দেই। তুমি রাগ করেছ কানু? কানহুপাদ কথা বলতে পারে না। শুধু ভালোবাসার কথায় ডম্বির কি পেট ভরে? পেটের জন্য ডম্বিকে কড়ি জোগাড় করতে হয়। সারা রাত না ঘুমিয়ে জোগাড় করে ও। কানহুপাদের মন অস্থির হয়ে ওঠে। আমার মনের মধ্যে একটা প্রতিশোধের আগুন আছে কানু। কানহুপাদ চমকে উঠে। মানে? ওরা তোমাকে গীত পড়তে দেয়নি, আমাদেরকে বড্ড অপমান করে। কি করবে? সে আমার মনে আছে। মল্লারি, তোমার গলা কাঁপছে কেন? ডম্বি শব্দ করে হাসে। হাসিতে ভেঙে পড়ে। এত হাসি ভালো না। বাবা, দাদা ঠাকুরের মতো উপদেশ দিচ্ছ? তুমি আমার ঘরে বসো, আমি চট করে একটা ডুব দিয়ে আসি। না, বসবো না। বসতে ভালো লাগে না। কি করবে? আমার যদি অনেক কড়ি থাকতো মল্লারি, তাহলে বুঝি পথে পথে ছিটিয়ে বেড়াতে? না, পথে নয়, ভালোবাসা বাঁচাতাম। মা গো, গীতের কথা হয়ে গেল। ডম্বি আবার হাসতে আরম্ভ করে। কানহুপাদ জোরে নিঃশ্বাস টানে। চাঁচর বেড়ার বাড়িগুলো অন্ধকার থেকে গা ঝাড়া দিয়ে উঠছে। ভোর হচ্ছে। এ সময়টা ওর চমৎকার লাগে। একটু পর বনমোরগের ডাক ভেসে আসবে। কতদিন সবরীকে নিয়ে এ সবুজ ঘাস পায়ে দোলেছে। চলো, আমিও নদীর দিকে যাই মল্লারি। তাই চলো। দুজনে নদীর দিকে হাঁটতে থাকে। আমাদের সাধ্যমতো স্বাদ মেটে না কেন কানু? আদায় করে নিতে পারি না বলে। ঠিক বলেছ, কেবল পিছু হটি বলেই তো ঠকে যাই। আচ্ছা মল্লারি, তোমার ঘর বাঁধতে স্বাদ হয় না? না। কেন? একবার তো দেখলাম স্বাদটা কেমন। এই তো ভালো আছি, হাত পায়ে বেড়ি নেই। তাছাড়া, ডম্বি কথা শেষ না করে আবার হাসে। তাছাড়া কি? ঘর বাঁধলে কি তোমাকে পেতাম? আমাকে না পেলেই বা কি? তোমাকে পাওয়া ভাগ্য। ডম্বি আবার হেসে গড়িয়ে পড়ে। হাসি যেন থামতে চায় না। ডম্বি হাসতে হাসতে নদীর জলে নামে। তখন কাকভোর। কেউ কোথাও নেই। শান্ত নদী, থির থির। দূরে বনের মাথায় আলোর আভা।
ডম্বি সাঁতরে অনেক দূরে যায়, আবার ফিরে আসে। ডুব দিয়ে কোথায় গিয়ে যে উঠে হদিস করা মুশকিল। কানহুপাদের মনে হয় মল্লারির সঙ্গে জলের একটা সখী ভাব আছে। ও যেখানেই যাচ্ছে জলের বুকে সে সখ্য ছলকে উঠছে। অন্য কেউ হলে জল বুঝি এত অত্যাচার সইত না। ইচ্ছে মতো জল আছড়ে পিছড়ে তছনছিয়ে ডাঙায় ওঠে ডম্বি। কানহুপাদের কাছ থেকে ইশারায় বিদায় নিয়ে ভিজে শরীরে ছপছপিয়ে চলে যায়। যতদূর দেখা যায় চেয়ে থাকে কানহুপাদ। একা একা ঘাটে বসে থাকে ও। দু একজন করে লোক আসা যাওয়া করছে। কাক ভোরের নদী যেমন সুগন্ধময়। কানহুপাদের মনে হয় সত্যি বুঝি নদীর গা থেকে গন্ধ আসছে। প্রাণ ভরে শ্বাস নিলে ফুসফুসে ভিজে শরীরের ছপ ছপ শব্দ হয়। নদীটাকে যদি বুকের মধ্যে পুরে রাখা যেত তাহলে বেশ হতো। তখন শবরীর কথা মনে হয়। এতক্ষণে শবরীর ঘুম ভেঙেছে। ময়ূরের গলা জড়িয়ে ধরেছে। না, হয়তো ধাতুর খাটে পা ঝুলিয়ে বসে আছে। কাল রাতে শবরী ওকে ঘরে নেয়নি। ও রাগ করেছে। রাগে শরীরকে কষ্ট দিয়েছে শবরী। কানহুপাদ এক মায়াবীর আশ্রয়ে দুঃখ ভুলতে চেয়েছিল। না, ঠিক দুঃখ নয়, আসলে নিজেকে টুকরো টুকরো করে দেখা। একজন সৃষ্টিশীল লোক এভাবেই নিজেকে টুকরো করে। সে টুকরো থেকে বেরোয় পবিত্র সাদা ফুল। কানহুপাদ যাকে অস্তিত্বের অংশ মনে করে। সব সময় সেটাও খুব প্রয়োজনীয় উপাদান নয়। জীবনের আরও অনেক জটিল ও গভীর ব্যাপার স্যাপার আছে। তা কখনো হরিণ পোড়া আগুন হয়ে প্রবল বাতাসে শনশন করে, দগ্ধীভূত করে চৈতন্য এবং শিখা প্রতীত করে চৈতন্যের গভীরে। তখন নিজেকে ঠিক রাখা কঠিন। লড়তে হয় প্রবল পরাক্রমে। হার অথবা জিত, এই শক্তি এখন ওকে নিক্ষিপ্ত করেছে আকাশে পাতালে, পাথরে কিংবা গনগনে লাভা স্রোতে। ওর মুক্তি নেই। সমস্ত শরীর ছিঁড়ে খুঁড়ে বেরিয়ে আসছে মাংসপেশি। দেবকী ওর জন্য ক্ষণিকের ঘিয়ের আলো, আনন্দ দেয়, যন্ত্রণা বাড়ায় এবং নিজের সঙ্গে মুখোমুখি করে। এই মুহূর্তে ওর ইচ্ছে করছে নদী পেরিয়ে দূরের কোথাও যেতে, কিন্তু ঘাটে পারাপারের কেউ নেই। বারুয়া মাঝিও না, কাজেই আরও কিছুক্ষণ বসতে হবে। তখনই দৌড়তে দৌড়তে ছুটকি আসে। ছুটকির চেহারায় দেবকীর ছাপ আছে। দেবকীর মতো ওর আদলেও ভীষণ টান। দেখলে কাছে বসিয়ে কথা বলতে ইচ্ছা করে। কাকু, তুমি বুঝি সারা রাত ঘুমোওনি? কেন রে? নইলে এত ভোরে এখানে কেন? আসতে নেই বুঝি? কেন? আমি চাই না আমার আগে কেউ আসুক। কানহুপাদ অবাক হয়। আমার ইচ্ছে আমি সবার আগে এই ঘাসের উপর পা রাখি। আর কেউ মারিয়ে গেলে আমার খুব খারাপ লাগে। সেই জন্য বুঝি এত ভোরে বেরিয়েছিস? ঠিক বলেছ। মা বকে না? মা টেরই পায় না? অনেক রাত পর্যন্ত মদ বেচে মা সকালে উঠতে পারে না। সেজন্যই তো আমার এত মজা। জানো কাকু, আমার মদ বেচতে একটুও ভালো লাগে না। কি করতে ইচ্ছে করে? কেবল ঘুরে বেড়াতে। বড় হলে আমি ঘরে থাকব না, পথে পথে ঘুরে বেড়াবো। আচ্ছা কাকু, এই রাস্তাটা কত দূর গেছে? কত দূর? অনেক দূর। দূর ছাই, অনেক দূর তো আমিও জানি। কত দূর বলো না। চোখ বুজে চিন্তা করে নে। যত দূর তোর মন চায় তত দূর। তুমি কিছু জানো না। কতজনকে জিজ্ঞেস করি, কেউ বলতে পারে না। কেউ কিছু জানে না। বড় হলে তুই কি হবি ছুটকি? তোমার মতো গীত লিখব, হাড়ের মালা পরে গান গাইব, আর সারা দেশে ঘুরে বেড়াবো। এই দেশটাকে প্রাণ ভরে দেখব। দেশের জন্য কি করবি? একটি টোল খুলব, ছেলে মেয়েদের পড়াবো, ওদেরকে তোমার মতো করে গড়তে চাইব। কেন রে? তুমি যে সবার ভালোর জন্য কথা বলো। তোমার মতো সবাই মিলে কথা বললে আর আমাদের দুঃখ থাকবে না। যাই, ঘুরে আসি। মা আবার উঠে আমাকে খুঁজবে।
ছুটকি বড় শিমুল গাছটার আড়ালে চলে যায়। হয়তো এখনই ছুটবে ওই দূরের টিলার দিকে। কানহুপাদ আশ্চর্য হয়ে তাকিয়ে থাকে। বুকের ভেতর এক বিশাল পৃথিবী গড়ে তুলেছে ছুটকি। সে পৃথিবীর কোনো সীমানা নেই। একটু পরে ছুটকি সত্যি সত্যি ছুটতে থাকে। ছোট্ট শরীরটা অস্পষ্ট হতে হতে মিলিয়ে যায়। ও আর বসে থাকতে পারে না। বাড়ুয়া মাঝি ঘাটে এসেছে। নদী পার হয়ে চলে আসে কানহুপাদ। বনের দিকে হাঁটতে থাকে। গাছের ছায়া মন্দ লাগে না। হঠাৎ করে গত রাতের কথা মনে হয়। শবরীর উপর বুনো রাগ একগুঁয়ে হয়ে ওঠে। একগাদা পাখির বিচিত্র শব্দ, মাটির সোঁদালো গন্ধ, ঝোপঝাপের ওতপাতা ভঙ্গি দেখতে দেখতে কানহুপাদ মায়া হরিণের ছোট্ট বাচ্চা আবিষ্কার করে। কানহুপাদকে একটুও ভয় পায় না। ঝোপের কাছে একটা দুটো লাফ দেয়। কিছু দূর গিয়ে ঘাড় বেঁকিয়ে দাঁড়িয়ে থাকে। কানহুপাদও দু পা এগিয়ে দাঁড়িয়ে পড়ে, যেন দুজনের মধ্যে মজার খেলা জমে উঠেছে। সেই অবাক করা চোখের উপর চোখ পেতে রাখে কানহুপাদ। মনের মধ্যে দারুণ হুটুপুটি। যদি ধরতে পারত, নিয়ে গিয়ে পুষত, কিন্তু তা হবার নয়। রাজার আইনে ওরা কেউ হরিণ পুষতে পারে না। টের পেলে কেড়ে নিয়ে যায়। আর তখনই বাচ্চাটা মায়ের ডাক শুনে দৌড়তে দৌড়তে চলে যায়। কানহুপাদ বিশাল কড়ই গাছের ছায়ায় বসে পড়ে। হলুদ পাপড়ি ঝরে পড়ে টুপটাপ। একটু দূরে অনেক ময়ূর পালক ছড়িয়ে থাকে। একটা নিয়ে গালে বুলোয় ও। সবরই প্রায়ই ময়ূর পালক খুঁজতে আসে বনে। গুঞ্জার ফুল নিয়ে যায়। দিতার বিচি সংগ্রহ করে মালা গাঁথে। সবরই কি এখন আসবে? বনের ছায়ায় স্নিগ্ধ বাতাসে ঘুম আসে কানহুপাদের। ভাবতে থাকে সবরই ওর তুলসীতলার প্রদীপ। ঘর আলো করা যে ঘর একজন কবির সৃষ্টিশালা। এখানে মাল মশলা জমা হয়, তারপর নির্মাণ চলে। ঠুকঠাক হাতুড়ি বা কাস্তে ছেনি নয়। ঘাম ঝরে মগজের ভেতর। প্রাণ প্রায় ভূর্যপত্র। ও ঘুমিয়ে পড়ে পরম নিশ্চিন্তে। বাড়ুয়া মাঝির কাছ থেকে খোঁজ নিয়ে কানহুপাদকে খুঁজতে বেরোয় সবরই। শরীরের কোথাও শিল্পিত পরিচর্যা নেই। খোঁপায় শুকনো ফুলের মালা, পায়ে বাঁশি আলতা, চন্দনের গন্ধ নেই কোথাও। রাত জাগা চোখে ক্লান্তি কেমন বিবর্ণ দেখায় সবরীকে। গতরাতে কানুকে দরজা না খোলার জন্যে এখন প্রচণ্ড অনুতাপ হচ্ছে। রাগ পড়ে যাবার পর কেবলই ভোরের প্রতীক্ষা করেছে। কখনো কানুর উপর এত দীর্ঘ রাগ করেনি ও। তাই নিজেকে আর সামলে রাখতে পারছে না। মনে হচ্ছে ছুটে গিয়ে কানুর বুকে ঝাঁপিয়ে পড়ে বলে, মান ভাঙো কানু, আমি আর রাগ করব না। নৌকায় বসে পানিতে পা ডুবিয়ে রাখে ও। চোখে মুখে জ্বালা, আঁজলা ভরে জলের ছিটা দেয়। কিছুই ভালো লাগে না। কানুর উপর অভিমান হয়। কানুও তো অপেক্ষা করতে পারত। তা না করে সরসর করে নেমে চলে এলো। এখন কোথায় কে জানে। বনে বনে ঘোরে সবরই। সুন্দর ময়ূর পালক পেলে আঁচলে জড়িয়ে রাখে। একগুচ্ছ গুঞ্জার ফুলও নিয়েছে। এখন ইচ্ছে করছে সবকিছু ছিঁড়ে টুকরো করে ফেলতে। অহেতুক বোঝা যেন। কানুকে না পেলে এ সবেই বা কি হবে। খোঁপা খুলে গেলে শুকনো ফুল ঝরে যায়। এলোমেলো চুল পিঠের উপর ছড়িয়ে থাকে। অর্জুনের বিচি নরম পায়ে শক্ত ঠেকে। কখনো ব্যথা পায়। মায়া হরিণের দিকে তাকিয়েও দেখে না। গঙ্গা ফড়িং উড়ে এসে ঘাড়ে বসে। অন্যমনস্ক হয়ে যায় সবরই। বন আজ আর ভালো লাগে না। ঝোপঝাড় কেটে বনটা উদম মাঠ করে ফেলতে ইচ্ছে করে। কানুকে না পেলে আজ ওর চুলোয় আগুন জ্বলবে না। না খেয়ে সারাদিন কাটিয়ে দেবে। এখন যদি দুটো খরগোশ পেয়ে যায়, তাও ছুঁয়ে দেখবে না। ওর রসনায় আজ আর জল নেই। অন্যমনস্কতায় খেয়াল করেনি যে শাক ওর থেকে খানিক দূরে তীর ধনুক তাক করে বসে আছে। লক্ষ্য ওর দিকে, মুখে মিটিমিটি হাসি। হঠাৎ করে চমকে চেঁচিয়ে উঠে সবরই। কি করছো? শিকার করছি। কি? বনে কেমন সুন্দর মায়া হরিণ এসেছে। আগে কখনো দেখিনি এমন প্রাণী।
শিকার করতে পারবে? খুব, খিলখিলিয়ে হেসে ওঠে শবরী। ওঠো, ওঠো, আর বীরত্ব দেখাতে হবে না। শিকার তো ধরে নিয়ে খাঁচায় পুরেছ, আর কত? একটাই কিছু হয় না বৌদি, অনেক দরকার। দেবে অনুমতি? ইয়ার কি হচ্ছে? দেশাক শবরীর কাছে এসে দাঁড়ায়। তোমাকে যখন দেখেছি বৌদি, আজ নিশ্চয়ই ভালো একটা কিছু মারতে পারবো। উল্টোটাও তো হতে পারে, আজ তুমি কিছু নাও পেতে পারো। অলক্ষণে কথা বলো না, ওইসব কথা সইতে পারি না। যদি কিছু না পাই তাহলে গোষ্ঠীশুদ্ধ উপোস। নাও বাপু, কথা ফিরিয়ে নিলাম। উপোসে কাজ নেই। আজ যেন শিকারের বোঝায় বাড়ি ফিরতে কষ্ট হয়। হ্যাঁ, এই তো, এমন করে বলবে। এই সাত সকালে কেন এসেছি জিজ্ঞেস করলে না তো? তুমি যা খুশি তা করতে আসো, আমার কি? চলো, তোমাকে একটা মজার জিনিস দেখাবো। না, আমার শখ নেই। চলো না, ঠকবে না। দেশাক শবরীর হাত ধরে টানে। কাটা ঝোপে শবরীর হাত কাটে, পায়ে ব্যথা পায়, কিন্তু দেশাক হিড় হিড় করে টানছে। না, তোমার সঙ্গে পারবো না, এবার ছাড়ো, যথেষ্ট হয়েছে। দেশাক কথা বলে না, গম্ভীর মুখে হাঁটে। ওর হাতে তীর ধনুক, পিঠে পাখি ধরার ফাঁদ। শবরীকে একটা ঝোপের দিকে ঠেলে দেয়। ওই ঝোপের আড়ালে গিয়ে দেখো বৌদি, বুঝবে দেবরটা কেমন কাজের হয়েছে। আমি চললাম। এতক্ষণে শবরী সব বুঝতে পারে। নিশ্চয়ই কানু আছে ওখানে। কথাটা একবারও মনে হয়নি। ভেবেছিল দেশাক হয়তো কোনো ফাঁদে পড়া পাখি দেখাবে। ঝোপের আড়ালে দুপা এগিয়ে থমকে দাঁড়ায় ও। কড়ই গাছের বিরাট ছায়ায় চিৎপাত শুয়ে ঘুমোচ্ছে কানহুপাদ। হাতের মুঠোয় ময়ূর পালক। সব গ্লানি ঘুচে গেল শবরীর। ওই ময়ূর পালক কটাই শবরীর জন্যে ভালোবাসা। ঘুমন্ত কানহুপাদকে আজ অন্যরকম দেখাচ্ছে। শবরীর ভালোবাসায় সিক্ত নতুন মানুষ। কানহুপাদের রচিত গীত কি ওই ঘুমন্ত প্রশান্তির চেয়েও সুন্দর? কি নির্বিবাদ, দ্বিধাহীন। শবরী হাঁটু মুড়ে কানহুপাদের পাশে বসে। ঘুম ভাঙায় না, থাক, ঘুমাক ও। ঘুম ভাঙার পর শবরীকে দেখলে হাত বাড়িয়ে যে দৃষ্টিতে ছুঁয়ে দেখবে, সেটা ভাবতে শবরীর বুকটা কেঁপে ওঠে। আর এজন্যই কানহুপাদ ওর কাছে প্রতিদিনের হয়েও নতুন। তখনই ও চুলের গোছা গুছিয়ে ময়ূর পালক গুজে নেয়। ঘাসের লম্বা ডাঁটায় গুঞ্জারের মালা গাঁথে। বাতাসে বারবার এলোমেলো হয় চুল। কড়ুইয়ের হলুদ ফুলের পাপড়ি উড়ে আসে। পাপড়ি কুড়িয়ে কপালে টিপ পড়ে, নাকে নাক ছাবি। শবরী একদৃষ্টে কানহুপাদের মুখের দিকে তাকিয়ে বসে থাকে। যেন চোখ খুলে কানহুপাদ ওকে দেখে চিৎকার করে বলে উঠবে, আহা, এ কি অলৌকিক আনন্দ! সৃষ্টির নতুন জোয়ার! এখনই সময় নতুন গীত লেখার। আপনারা শুনছিলেন উপন্যাস নীল ময়ূরের যৌবন এর ৭ম পর্ব। নতুন গল্প শোনার আমন্ত্রণ জানিয়ে আপাতত বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।